গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় তেহরানের ক্ষমতার কেন্দ্রে থাকা অনেক শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাও প্রাণ হারান, যা ইসলামিক প্রজাতন্ত্রের দীর্ঘদিনের একটি নেতৃত্বের যুগের অবসান ঘটায়। বর্তমান দেশটিতে যুদ্ধবিরতির মধ্যে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের ক্ষমতার কেন্দ্রকে সম্পূর্ণ নিঃশেষ করে ফেলা। যুদ্ধ শেষ হওয়ার পর যে চিত্র সামনে এসেছে তা অনেক পর্যবেক্ষকের প্রত্যাশার সঙ্গে মেলেনি। দেশটি ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে পড়েনি, বরং নতুন নেতৃত্ব নিয়ে ইরান দ্রুত নিজেদের নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেক বিশ্লেষকের মতে বিপ্লব পরবর্তী এই নতুন নেতৃত্ব আগের তুলনায় বেশি বাস্তববাদী, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং কৌশলগতভাবে আরও সক্রিয়। এ কারণে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল নেতৃত্বের পালাবদল নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা? গত মাসে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি যুদ্ধবিরতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই স্থানটি বেছে নেওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ ১৯১৯ সালে একই প্রাসাদে সই হয়েছিল ঐতিহাসিক ভার্সাই চুক্তি, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের রাজনীতির মানচিত্র বদলে দিয়েছিল। এবারের মাত্র ১.৫ পৃষ্ঠার সমঝোতা স্মারকের তুলনা অনেকেই সেই ইতিহাসের সঙ্গে তুলনা করলেন। দুটি চুক্তির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও প্রশ্ন উঠেছে, এই সমঝোতায় কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে? যুদ্ধবিরতি বহাল থাকলেও তা এখনও ভঙ্গুর। হরমুজ প্রণালী ঘিরে ছোট ছোট সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং যুদ্ধের মূল কারণগুলোরও স্থায়ী সমাধান হয়নি। ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটি এখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ভালি নাসরের মতে, যুদ্ধ শুধু বিজয় পরাজিত নির্ধারণ করে না, এটি পুরো অঞ্চলের রাজনৈতিক দাবার ছকই বদলে দেয়। বিবিসিকে তিনি বলেন, এই যুদ্ধের প্রভাব এখনও পুরোপুরি বোঝা যায়নি, তবে শেষ পর্যন্ত এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নতুনভাবে সাজিয়ে দিতে পারে। যুদ্ধের আগে ইরানকে অত্যন্ত দুর্বল মনে করা হচ্ছিল। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি বিপর্যস্ত ছিল এবং পারমাণবিক কর্মসূচিও বড় ধাক্কা খেয়েছিল। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। একই সময়ে ইরানের আঞ্চলিক মিত্রদের অবস্থানও দুর্বল হয়ে পড়েছিল। সিরিয়া বাশার আল আসাদের সরকারের ক্ষমতা হারায়, লেবাননে হিজবুল্লাহ বড় ক্ষতির মুখে পড়ে, গাজায় হামাসের ওপর ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান চলে এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধেও একাধিক হামলা হয়। এসব কারণেই অনেক মার্কিন গোয়েন্দার মূল্যায়ন বলা হয়েছিল, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর ইরান সম্ভবত সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধের ফল এই ধারণার সঙ্গে পুরোপুরি মিলছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক চাপের মধ্যেও ইরান রাষ্ট্র হিসেবে টিকে গেছে। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা দেখিয়ে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করার মতো ক্ষমতাও দেখাতে পেরেছে তেহরান। ফলে যুদ্ধ শেষ নতুনভাবে প্রশ্ন ওঠে, আসলে কে কাকে দুর্বল করলো? জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ভালি নাসরের মতে, ডোনাল্ড ট্রাম্প রেজিম চেঞ্জ বা শাসক পরিবর্তন হিসেবে দেখছেন, সেটি শেষ পর্যন্ত ইরানের জন্য সুবিধাজনক হয়ে দাঁড়াতে পারে। তার ভাষায়, এটি সম্পূর্ণ নতুন প্রজন্ম এখন ক্ষমতায় এসেছে। তারা একদিকে যেমন যুদ্ধ পরিচালনা করছে, অন্যদিকে শান্তি আলোচনাও চালিয়ে যাচ্ছে। নাসর বলেন, ইরানের নতুন এই নেতৃত্ব আগের প্রজন্মের মতো আদর্শবাদী নয়, বরং রাষ্ট্রকে টিকিয়ে রাখাই তাদের প্রধান লক্ষ্য। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং প্রয়োজনে আরও কঠোর ও আক্রমণাত্মক পদক্ষেপ নিতেও দ্বিধা করে না। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বয়স ৫৬ বছর, যা তার প্রয়াত বাবা আলী খামেনির চেয়ে প্রায় ৩০ বছর কম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির প্রধান আহমদ ওয়াহিদি সহ বর্তমান নেতৃত্বের বেশিরভাগই বিপ্লব ও পরবর্তী প্রজন্মের প্রতিনিধি। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্যাথাম হাউজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কর্মসূচি পরিচালক সামান ভাকিল বিবিসিকে বলেন, দীর্ঘদিন আলী খামেনির নেতৃত্বেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের বড় বাধা ছিল। তার বিদায়ের পর সেই কাঠামো পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।
বিসিবির বিশ্লেষণে বলা হয়েছে, আলী খামেনির সময় ইরান এমন একটি কৌশল অনুসরণ করত যেখানে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও প্রতিপক্ষকে চাপে রাখা হতো, কিন্তু নতুন নেতৃত্ব সেই অবস্থান থেকে সরে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্য অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময় যুদ্ধবিরতির আলোচনাতেও অংশ নেয়। ভালি নাসরের মতে, আগের নেতৃত্বের তুলনায় বর্তমান নেতৃত্ব অনেক বেশি ঝুঁকি নিতে প্রস্তুত। এমনকি সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রেও তাদের দ্বিধা কম। এর উদাহরণ হিসেবে তিনি 2020 সালের ঘটনাটি উল্লেখ করেন। সে সময় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইআরজিসির কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হলে ইরান ঘোষণা দিয়ে প্রতিশোধমূলক হামলা চালায়, যাতে কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটেনি। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে সেই সংযম দেখা যায়নি। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতারের আল উদেই বিমান ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালানো হয়। এ দফায় কুয়েতে 6 মার্কিন সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়। বিবিসির মতে, সাম্প্রতিক যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নীতি নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির উপর নির্ভর করছে। কিন্তু এবার সেই ঘাঁটিগুলো ইরানের হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভয়েস বলেন, উপসাগরীয় অনেক দেশ এখনও বুঝতে পারছে মার্কিন সামরিক ঘাঁটি তাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ঝুঁকির কারণও হতে পারে। তাদের মতে, এ কারণেই উপসাগরীয় দেশগুলো ধীরে ধীরে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এমনকি সৌদি আরবও আঞ্চলিক বৈঠকের উদ্যোগ নিতে পারে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি। তবে ভাইস মনে করেন, এর অর্থ এই নয় যে উপসাগরীয় দেশগুলো এখনই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বলয় ছেড়ে দেবে, কারণ বাস্তবে ওয়াশিংটনের বিকল্প এখনও তাদের হাতে নেই। যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে নিজেদের সরকার নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। তেহরানে নতুন নেতৃত্ব এলেও সাধারণ মানুষের জন্য আরও স্বাধীন বা সমৃদ্ধ ভবিষ্যতের কোনো স্পষ্ট রূপরেখা এখনও সামনে আসেনি। স্যাথাম হাউসের বিশ্লেষক আনিসে বাসিরি তাবিরিজির মতে, সরকারের প্রধান অগ্রাধিকার এখনও নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা। তাই ভিন্নমত দমনের নীতিতে বড় পরিবর্তন সম্ভাবনা কম। তবে সামাজিক কিছু ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তনের আভাস মিলছে। সরকারি প্রতিষ্ঠানের বাইরে হিজাবের বাধ্যবাধকতা কার্যত শিথিল হয়েছে। তেহরানের কিছু রেস্তোরাঁয় নীরবে মদ বিক্রিও চলছে, যা আগের কল্পনাও করা যেত না। অধ্যাপক ভালি নাসরের মতে, এসব পরিবর্তনের পেছনে আদর্শগত কোনো কারণ নেই, বরং যুদ্ধের পর রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতেই সরকার বাস্তববাদী সিদ্ধান্ত নিচ্ছে। সাম্প্রতিক যুদ্ধ ইরানের সাধারণ মানুষের মানসিকতায়ও বড় পরিবর্তন এনেছে বলে মনে করছে বিবিসি। বহু বছর ধরে সরকারের কঠোর দমনপীড়নের ক্ষুব্ধ থাকায় অনেক মানুষ যুদ্ধের সময় ভিন্ন বাস্তবতার মুখোমুখি হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় বেসামরিক মানুষের মৃত্যু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হতে দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, তাদের প্রকৃত শত্রু কে? যুদ্ধের প্রথম দিনই মিনিবাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে বহু শিশুর মৃত্যু এই প্রশ্নকে আরও তীব্র করে তোলে। বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের মুক্তিদাতা হিসেবে তুলে ধরেছিল। তাদের হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন উপলব্ধিও তৈরি হয়েছে ইরানি সামাজিক একাংশে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী ভায়েস বর্তমান পরিস্থিতিকে মাও পরবর্তী চীনের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, ইরানের পুরো রাষ্ট্র ব্যবস্থা এখন বুঝতে পারছে যে পুরনো পথে আর এগোনো সম্ভব নয়। রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে জনগণের সঙ্গে নতুন এক সামাজিক সমঝোতা গড়ে তুলতে হবে। তবে সেই পরিবর্তন কতটা বাস্তবে রূপ নেবে তা এখনও অনিশ্চিত, কারণ ক্ষমতার কেন্দ্র আগের চেয়ে আরও বেশি মাত্রায় আইআরজিসির হাতে কেন্দ্রীভূত হয়েছে। অন্যদিকে শিক্ষিত তরুণদের বড় একটি অংশ এখনও মনে করেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের কোনো কার্যকর ভূমিকা নেই। যুদ্ধের পর উত্তেজনা পুরোপুরি না কমলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক মৌলিকভাবে পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছেন। বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড়ের বিনিময়ে যদি নিষেধাজ্ঞা শিথিল হয়, তাহলে সেটি ইরানের অর্থনীতির জন্য বড় স্বস্তি হতে পারে। সমঝোতা স্মারক সই হওয়ার পরই যুক্তরাষ্ট্র 60 দিনের জন্য কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ইরান সীমিত পরিসরে অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করতে পারে। আলোচনা সফল হলে ইরানে জব্দ থাকা কয়েকশো কোটি ডলার সম্পদ ছাড়ের পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের পথও খুলে যেতে পারে।
এছাড়া সমঝোতা স্মারক $300 বিলিয়ন একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে। যদিও এই অর্থ কোথা থেকে আসবে তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে এসব অর্থনৈতিক প্রণোদনাই নতুন নেতৃত্বের সমঝোতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করতে পারে।